নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি মোনালি। সংবাদ শুরুতে দেখে নিন আজকের দিনের বিশেষ সংবাদের এক ঝলক। দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের গাফিলতিতে 9 বছরের এক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ। সাবরুম মহকুমার মুরুঘাট এলাকার রবীন্দ্রনগরে ভারত বাংলাদেশ সীমান্তে রবিবার গভীর রাতে বাংলাদেশি ডাকাত দলের তাণ্ডব। কৈলাসহর ডাঙ্গাউটি রাস্তার বেহাল অবস্থা, যুব কংগ্রেসের অবরোধে অচল উত্তরাঞ্চল। সাজ্জাদ বিআরসিতে শুরু হলো 5 দিন ব্যাপী সিপিডি প্রশিক্ষণ কর্মশালা। কলসি সৎসঙ্গ পাড়ায় শিব মন্দিরের সামনে থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সাবরুম মহকুমার বাগরুম এডিসি ভিলেজের তীরকুমার পাড়ায় গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণে গাঁজা সহ এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের গাফিলতিতে 9 বছরের এক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ। মৃতার নাম অশ্মি মজুমদার, বাড়ি চরকবাই মধ্যপাড়া। এই মুহূর্তের বড় খবর, দক্ষিণ ত্রিপুরা জেলার বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের গাফিলতিতে 9 বছরের এক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ। মৃতার নাম অশ্মি মজুমদার, বাড়ি চরকবাই মধ্যপাড়া এলাকায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা। রবিবার রাত প্রায় 10টা নাগাদ অশ্মির পায়ে বিষাক্ত কিছু কামড় দেয়। পরিবারের লোকজন অশ্মিকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। অভিযোগ, কর্তব্যরত চিকিৎসক রণদীপ ভৌমিক শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা না করিয়ে 3টি ইনজেকশন দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। রক্ত পরীক্ষার ব্যবস্থা না থাকা সত্ত্বেও কাগজে পরীক্ষার নির্দেশ দিয়ে দায়িত্ব এড়িয়ে যান চিকিৎসক। এমনকি তখনও শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়নি। বাড়িতে নিয়ে যাওয়ার পর অশ্মির শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় তাকে বাইখোড়া হাসপাতালে আনা হয়। এরপর শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। সেখানে পরীক্ষায় ধরা পড়ে শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে। অ্যান্টিভেনম দেওয়ার পর জিবি হাসপাতালে পাঠানো হলেও পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে অশ্মি। ঘটনায় ক্ষুব্ধ জনতা বাইখোড়া হাসপাতালের অব্যবস্থা এবং চিকিৎসকের অবহেলার বিরুদ্ধে সরব হয়েছেন। অভিযোগ উঠেছে, হাসপাতালটি বর্তমানে নোংরা, অপরিচ্ছন্ন এবং নার্সদের রোগীদের সঙ্গে দুর্ব্যবহার নিত্য নৈমিত্তিক ঘটনা। এমনকি বিলুনিয়া সদর দপ্তরের সিএমও জ্যোতির্ময় দাস বাইখোড়া হাসপাতালের কোয়ার্টারে থেকেও হাসপাতালের অবনতি রোধ করতে পারেনি। অশ্মির এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ চরকবাই গ্রাম। দোষী চিকিৎসকের কঠোর শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা। ঘরের ভিতরে মোবাইল নিতে গেছে, মোবাইল দেখে ভাত খাইব। আমি মোবাইল নিতে যাইয়া হট করে কি কামড় দিছে আমরা দেখছি না, মেয়েও দেখছে না। 2টা রক্ত উঠছে 2টা জায়গা দিয়া, যেখানে কামড় দিছে। আমি 10 মিনিটে হাসপাতালে উপস্থিত করছি মাইয়ার। বাইখোড়া হাসপাতাল, শান্তিবাজার সাব ডিভিশন। এরপরে নেবার পরে এখানে রণজিৎ ভৌমিক ডাক্তারের নাম, রণজিৎ ভৌমিক ইমার্জেন্সিতে ডাকা হয়েছে। তাই আইয়া আমি মোবাইল দিয়ে টস মেরে দিছি, একবারও তানে ইয়ের দিকে চাইছে না। না চাইয়া নার্সেরে কইয়া 3টে ইঞ্জেকশন, একটা ইঞ্জেকশন আমি কিনে আনছি, আর 2টা ইঞ্জেকশন তারা এখান থেকে দিয়া 2টা দিয়া আর একটা মনে হাতে দিছে মারা দিয়া। 6 ঘন্টা অবজারভার রাখা হয়েছে এখানে, তোমরা বসো। আচ্ছা আমরা বইয়ে দিচ্ছি, নাগেতে অক্সিজেন একটু লাগাই দিয়ে ওইখানে ধরে বইও। সিটও উঠেছে না, ভর্তিও করছে না বইয়া। এরপরে কিটা করছে তাই গেছে গা, তাই আবার কোয়ার্টারে গেছে গা। ফট করে উল্টা পাল্টা করতেছে, আবার ডাক দিছে, আবার আইসে আইয়া এবার আবার একটা ওষুধ দিছে। এবার দিছে তাই গ্যাসের ওষুধ, বুকের ব্যথা করছে, মাইয়া বসে বুকের ব্যথা করে চেকও করছে না। তাহলে যে থারুন ওইটা দিয়েও চেক করছে না। তাই চেক না করিয়া তাই এটা করছে, আবার একটা ওষুধ লিখে দিছে। লিখে দিয়ে তাই ওষুধটা জনে আনছি, আমরা খাওয়াইছি। এবার মাইয়া ঘুমাইছে। তো নার্স এটি কইতেছে, এটা তো ঘুমাইতেছে, তোমরা নিয়ে যাও গা বাড়িতে। না নিয়ে যাও না, এটা তো ঘুমাই শুধু। ইঞ্জেকশন এটা তো অ্যালার্জির ইঞ্জেকশন, ঘুমাইবো। ঘুম যেত তারা যে গেছি কিরকম লাগে, কিছু একটু ভালো লাগে, বেটার আছে একটু। আচ্ছা কত হলে নিয়ে যান গা, 10 মিনিটের ব্যাপার বাড়ির কাছে। অসুবিধা হলে আবার লিয়ে আইন। কোনো ভর্তির কোনো ইয়েই লিখছে না। 6 ঘন্টার অবজেকশনে রেখে দিচ্ছে। তাই সাপের কামড়ানোর রুগীটি কীভাবে রাখা যায়? হ্যাঁ আমরা তো কইছি যে কিসে কামড় দিচ্ছে তো কইতে না, তাই তো দেখছি এটা রক্ত উঠছে কইছি আমরা। 2টা 3টা কামড় এখানে। তাইলে তাইনে তো ডাক্তার, আমি তো আর ডাক্তার না। তাইলে তাইনে জিনিসটা তো দেখবো। তাইলে তাইনে না দেখে কী করছে, ওষুধ লিখে দিচ্ছে। এরপরে আমি দিচ্ছি, আবার আনছি। এবার লগে রেফার দিতে যাই গেছে, ড্রাইভার খোঁজে, এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার খুঁজে 1 ঘন্টা বাড়িতে নিয়ে গেছেন। আমরা তো বাড়িতে নিছি, আবার আনছি না ইমার্জেন্সিতে, আবার পাঠা দিছে তারা। আমরা যখন কইছি যে তার একটু বেটা লাগে, কতলে জান গা, তার তো ঘুমাইতে আছে, এরা দিন এইটি তো ঘুমাইয়ে নিয়ে যান। নিয়ে গেছি, ওমা
এবার আবার আনছে লগে এবার ইয়া ট্রান্সফার ওই শান্তিতে নেন গা আমরা ইয়ে লিখতে দিচ্ছি লিখতে মনে হয় 1 ঘন্টা লাগাইছে এখানে সময় নষ্ট করছে। এখন যেটা অ্যাম্বুলেন্সের ড্রাইভারে টানে গেছে 2 কিলোমিটার ভিতরে বাড়ি, অ্যাম্বুলেন্সের ড্রাইভার কি হাসপাতালে থাকবো? এই কি আমাদের ত্রিপুরা রাজ্যের হাসপাতালে পরিকাঠামো? আমাদের এই নিয়ে পরিকাঠামো তা একমাত্র ডক্টর রণবীর চক্রবর্তী না ভূমিক তানের কারণে আজকে আমার মেয়েটা মারা গেছে। আমি চাই ভবিষ্যতে আদৌ কারুর যাতে আমার মতো অসহায় বাবার মতো বুক খালি যাতে না হয়। 10 বছর আমার মেয়ের আমি কষ্ট করে আমার মেয়ের পালছি, 10টা বছর আমার মেয়ের আমি কষ্ট করে বুক ফাইটটা যেতেছে আমার। আমি মেয়ের উচ্চশিক্ষিত করবো, ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করছি, আমি কাজ করে দিনে রাজমিস্ত্রির কাজ করে 10টা বছর আমার মেয়েরা আমি পালছি। 10 বছর আমি আমার মেয়েরা আমি ইংলিশ মিডিয়াম আমি নিজে পড়তে পারছি না। এইভাবে যদি হয় আমাদের পরিকাঠামো শিক্ষা দপ্তরের স্বাস্থ্য দপ্তরে যদি এইভাবে পরিকাঠামো তা আমরা কীভাবে বাঁচবো আমরা? কৈলাসহর শহরের ডাকবাংলো থেকে রাঙাউটি অবধি 15 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা নিয়ে উত্তাল হয়ে উঠল যুব কংগ্রেস। আজ সকাল থেকে কুপছাড় এলাকায় শুরু হয়েছে অবরোধ বিক্ষোভ। কৈলাসহর রাঙ্গাউটি রাস্তায় বেহাল অবস্থায় যুব কংগ্রেসের অবরোধে অচল উত্তরাঞ্চল। কৈলাসহর শহরের ডাকবাংলো থেকে রাঙ্গাউটি অবধি 15 কিলোমিটার রাস্তাটির দীর্ঘদিন সংস্কারে না হওয়ায় পথ চলাচল কার্যত অযোগ্য হয়ে পড়েছে। এর প্রতিবাদে সোমবার বেলা 11:30 থেকে কুপঝাড় এলাকায় জেলা যুব কংগ্রেস এবং ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে শুরু হয় রাস্তা অবরোধ এবং বিক্ষোভ। অবরোধে নেতৃত্বে ছিলেন যুব নেতা হদিশ মিয়া, সিরাজুল ইসলাম, শানু চৌধুরী, জুবের আহমেদ খান, প্রাক্তন যুব নেতা হিল্লুল গুপ্ত সহ অন্যান্যরা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, প্রায় 2 বছর আগে আগরতলার বনমালীপুরের প্রাক্তন মণ্ডল সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঘনিষ্ঠ ঠিকাদার বিপ্লব গড় এই রাস্তাটির কাজ করেছিলেন, কিন্তু মাত্র 6 মাসের মধ্যে রাস্তাটি সম্পূর্ণ বিহাল হয়ে পড়ে। বর্তমানে রাস্তায় বড় বড় গর্তের কারণে পায়ে হাঁটাও কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এমনকি 1 মাস আগে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে বলেও জানান স্থানীয়রা। অসুস্থ রোগীদের নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। প্রতিদিন হাজারো যানবাহন এই রাস্তায় যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়ছে। বহুবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত এবং মৌখিকভাবে জানানো হলেও কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। যুব কংগ্রেসের দাবি, যতক্ষণ না প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এসে রাস্তাটি সংস্কারের আশ্বাস দিচ্ছেন ততক্ষণ অবরোধ চলবে। দুপুর 12:15টার মধ্যে প্রশাসনের কেউ ঘটনাস্থলে হাজির না হওয়ায় ক্ষিপ্ত অবরোধকারীরা কুপছাড়ের পাশাপাশি বাবুর বাজার এবং নূরপুর এলাকায় অবরোধ শুরু করেন। ফলে একসাথে 3 এলাকায় অবরোধের জেরে গোটা উত্তরাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা স্তব্ধ হয়ে পড়ে। আটকে যায় শত শত গাড়ি। ঘটনাস্থলে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়। পূর্বে পিএমজিএসওয়াই আন্ডারে এই রাস্তাটি টেন্ডার হয়েছিল। টেন্ডার মোতাবেক কাজ পেয়েছিলেন তৎকালের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের একনিষ্ঠ মানুষ। বিপ্লব দেবের যে বিধানসভা কেন্দ্র, ওই বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি, উনি কিভাবে কাজটা পেলেন আমরা জানি না। কাজ করার ঠিক 3 মাস পরেই, কাজটা সম্পূর্ণ হওয়ার ঠিক 3 মাস পরেই রাস্তাটা পুরোপুরি ভেঙে গিয়েছে। আমাদের আগে যে রাস্তাটা ছিল সেটা অনেক ভালো ছিল, এত বড় বড় গর্ত হতো না, কিন্তু উনি কাজ করার পরে এই রাস্তার এত বেহাল দশা। 3 মাস যেতে না যেতেই রাস্তার মধ্যে পুকুরের মতো বড় বড় গর্ত হয়ে গিয়েছে। তারপর আমরা দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা 6-7 মাস পরে আমরা কৈলাসহর উত্তরাঞ্চলের সর্বসাধারণ মানুষকে নিয়ে আমরা যখন আন্দোলনে নামার পরে এখানে মেনটেনেন্স করা হয় রাস্তাটা। মেনটেনেন্স আমরা একটা ভাষা বাংলায় কথা আছে না যে সেফ দিয়ে লেফট যেভাবে দেওয়া হয়, এত নিম্নমানের মেনটেনেন্স করা হয়েছে। 6 মাস যেতে না যেতে রাস্তা আবার সেম হয়ে গিয়েছে। সারা কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার ভাইয়েরা বা আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনাদের কাছে আমরা বিনম্র অনুরোধ, আপনারা একটিবার কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত পুরো রাস্তাটা কভার করে দেখান। ত্রিপুরার জনগণ এবং ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং ত্রিপুরা রাজ্যের মন্ত্রী সবার চোখে যাতে পড়ে এই রাস্তার এত বেহাল দশা। সাতরাত ব্লক রিসোর্স সেন্টারে শুরু হয়েছে 5 দিনব্যাপী কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট বা সিপিডি প্রশিক্ষণ কর্মশালা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক শ্রী দুলাল দাস এবং বিআরসি কোঅর্ডিনেটর শ্রী রঞ্জন দেবনাথ। সাজ্জাদ বিআরসিতে শুরু হলো 5 দিন ব্যাপী সিপিডি প্রশিক্ষণ কর্মশালা। সাজ্জাদ ব্লক রিসোর্স সেন্টারে আজ থেকে শুরু হয় 5 দিন ব্যাপী কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ কর্মশালা। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক দুলাল দাস। এছাড়া ছিলেন বিআরসি কোঅর্ডিনেটর রঞ্জন দেবনাথ। এই প্রশিক্ষণ কর্মশালায় বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে আলোচনা এবং কার্যক্রম পরিচালিত হবে। অংশগ্রহণকারী শিক্ষকদের আধুনিক শিক্ষণ পদ্ধতিতে দক্ষ করে তোলার পাশাপাশি তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। প্রশিক্ষণে মোট 72 জন শিক্ষক অংশগ্রহণ করছেন। আয়োজকদের বক্তব্য অনুযায়ী শিক্ষকদের নিয়মিত পেশাগত উন্নয়ন সাধন করা গেলে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক শিক্ষার কৌশল, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন শিক্ষার মান উন্নয়নকেই কেন্দ্র করে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। আমাদের আজকে সাজ্জাদ বিআরসি হল করে এনইপি 2020 গাইডলাইন অনুযায়ী কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট টিচার্স ট্রেনিং আজ থেকে শুরু হয়েছে। এখানে সাজ্জাদ বিআরসিতে আন্ডারে যারা সেকেন্ডারি যারা টিচার আছে, ইংলিশ সাবজেক্ট, ম্যাথস সব মিলিয়ে 72 জন টিচার আজকের এই ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করছে এবং সর্বমোট 5 দিন এই ট্রেনিং প্রোগ্রাম করতে গেলে আমাদের এই ট্রেনিংয়ের মাধ্যমেই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, বা আপনারা অনেকেই ওয়াকিবল আছেন যে কী কী বিষয় থাকতে পারে। তবুও শিক্ষকতার জীবনে ট্রেনিংটা খুব দরকার। মাঝে মাঝে নতুন নতুন কি আপডেট হচ্ছে সেগুলো আমাদের জানা দরকার। যেমন আমরা মোবাইলে যেরকম আমরা নতুন নতুন আপডেটেশন পাই, যে আপনি এটা আপডেট করেন, আপনারা নতুন আপডেটেশন পাবেন। শিক্ষণের ক্ষেত্রেও নতুন নতুন অনেক কিছু জানে। আমরা হয়তো সেরকম রিসোর্স পার্সনরা বলবেন, কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে কেন্দ্রীয় সরকার, ভারত সরকার এনইপি 2002 যে উদ্দেশ্যে নিয়ে কাজ করছে, সেই উদ্দেশ্যটাকে সার্থক রূপায়ণ করার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দরকার আছে। এই জন্য আজকে সাজ্জাদ বিআরসি হলে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি খুবই খুশি যে এই মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মূলত যে শিক্ষকদের যে ট্রেনিং প্রোগ্রামের মধ্যে জাতীয় শিক্ষানীতি 2020 অনুসারে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে মধুবন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হলো এক বিশেষ শিক্ষামূলক ভিজিট। মধুবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টেকনো কলেজে শিক্ষামূলক ভিজিট। জাতীয় শিক্ষানীতি অনুসারে তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা এবং প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেই উদ্যোগের অঙ্গ হিসেবে মধুবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবম থেকে দ্বাদশ শ্রেণীর মোট 130 জন ছাত্রছাত্রী রবিবার আগরতলা টেকনো কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে শিক্ষামূলক ভিজিটে অংশগ্রহণ করে। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই ভিজিটের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ সুবিধা, আধুনিক ল্যাবরেটরি, প্রযুক্তিগত অবকাঠামো এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা প্রদান করা। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ পেশা নির্বাচনে সঠিক দিক নির্দেশনা পাবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষক শিক্ষিকারা। টেকনো কলেজ কর্তৃপক্ষ উষ্ণ অভ্যর্থনা জানিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভাগে ঘুরিয়ে দেখান। বিশেষজ্ঞ অধ্যাপকের আধুনিক প্রযুক্তি, গবেষণা এবং উদ্ভাবনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেন। স্থানীয় শিক্ষা মহলে এই ভিজিটকে স্বাগত জানানো হয়েছে। সবাই মনে করছেন এমন বাস্তব অভিজ্ঞতা কেবল পড়াশোনার আগ্রহ বাড়াবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান মনস্ক এবং দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতেও সহায়ক হবে। নমস্কার, আমার নাম শঙ্কর সুব্রত দেবনাথ। আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহ-অধ্যাপক টেকনো কলেজে। তো আমাদের আজকে স্কুল ভিজিটে এসছে আমতলী এইচএস স্কুল ক্লাস 11-12 সায়েন্স। তো আমাদের কলেজ থেকে প্রত্যেক বছরই বিভিন্ন আমাদের কলেজে বিভিন্ন স্কুল থেকে অল ওভার ত্রিপুরা বিভিন্ন স্কুল থেকে এক্সকারশন, দেন স্টাডি ট্যুর, ভোকেশনাল ট্রেনিং অন ইন্ডাস্ট্রি, এইসব স্কুলদের আমরা ইনভাইট করি। ওরাও আমাদের সাথে যোগাযোগ করে, ওরা আসতে চায় আমাদের কলেজে এবং আমরা ওদেরকে ইনভাইট করি, ওরা আমাদের কলেজে আসে। আমরা বিভিন্ন বিষয়ে ওদেরকে এন্টারটেইন করি, ওদেরকে একটা সেশন করাই, প্রোগ্রামিং সেশন করাই। তারপর ওরা আমাদের বিভিন্ন যে ল্যাব আছে, ল্যাবগুলো ভিজিট করে। তারপর আমরা একটা প্রেজেন্টেশন দিই ওদেরকে বিভিন্ন রিগার্ডিং সায়েন্স অ্যান্ড রিগার্ডিং AI and regarding all other departments which we have in our college also, like civil, mechanical, electrical, electronics,
লাইক এভরি ডিপার্টমেন্ট। তো আমরা কোনোদিনই যতটুকু পারি আমরা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এই পদক্ষেপটা নিয়ে এসেছি গত 4 বছর ধরে। গত 4 বছর ধরে অ্যারাউন্ড 80 স্কুল আমাদের কলেজে ভিজিট করেছে, সে আমবাসার থেকেই হোক, সাবরুম থেকেই হোক বা ধর্মনগর থেকেই হোক, বিভিন্ন স্কুল আমাদের কলেজে আসে ফর দেয়ার ভোকেশনাল ট্রেনিং। আর আমরা চাই ওরা আরও আসুক, আমরা ওদেরকে যত বিজি স্কেডিউলই থাকুক এর মধ্যে আমরা টাইম বের করে ওদেরকে টাইম অ্যালোকেট করি, ওরা আসে বিভিন্ন ক্লাস 9, 10, 11, 12-এর ছাত্রছাত্রীরা আসে আমাদের কলেজে, এবং আমরা যতটুকু পারি চেষ্টা করি যে ওরা যাতে কিছু শিখে যাক আমাদের কলেজ থেকে, যারা ভবিষ্যতে ওদের কাজে লাগুক। আমাদের পরবর্তী সময়েও এই চেষ্টা থাকবে, আশা করি আমাদের এই প্রচেষ্টা আগামী দিনে শুরু হবে। ধন্যবাদ। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কলসি সৎসঙ্গ পাড়ায় শিব মন্দিরের সামনে থেকে সোমবার সকালে উদ্ধার হলো 18 বছর বয়সী আকাশমক নামে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। কলসি সৎসঙ্গ পাড়ায় শিব মন্দিরের সামনে থেকে যুবকের মৃতদেহ উদ্ধারই চাঞ্চল্য। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কলসি সৎসঙ্গ পাড়া এলাকায় সোমবার সকালে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয় শিব মন্দিরের সামনে থেকে উদ্ধার হয় এলাকার এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মৃত যুবকের নাম আকাশ মগ, বয়স 18। স্থানীয়রা জানান, সকালে মন্দির চত্বরে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন তারা। বিষয়টি দ্রুত বাইখোড়া থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাইখোড়া থানার এসআই অর্জুন চাকমা, এএসআই মরুণ বৈদ্য, দক্ষিণ জোনাল জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং সহ প্রশাসনের অন্যান্য কর্মীরা। ঘটনাস্থলে ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। এসআই অর্জুন চাকমা জানান, মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব নয়। ফরেন্সিক দল পৌঁছলে দেহ তল্লাশি করা হবে এবং ময়না তদন্তের পর প্রকৃত কারণ উন্মোচন হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আঘাতের কোনো নিদর্শন স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বাবা জানিয়েছেন, আকাশ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল, ফলে নেশা থেকেই মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানানো হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ তদন্তে কি তথ্য সামনে আনে এবং আকাশমগের রহস্যজনক মৃত্যুর আসল কারণ কত দ্রুত উদ্ঘাটন হয়। মন্দিরের ভিতরে পড়ে আছে, সেই মোতাবেক আমরা এসে দেখি যে আকাশমগ নামে একজন 18 বছরের যুবক মৃত অবস্থায় পড়ে আছে। তো যথারীতি আমি আমাদের সিনিয়র অফিসারদের জানিয়ে দিই এবং ফরেন্সিক মোবাইল টিমের জন্য ফরেন্সিক মোবাইল টিমদের খবর দেওয়ার জন্য অনুরোধ করি। সেই মোতাবেক ফরেন্সিক মোবাইল টিমদেরকে খবর দেওয়া হয়। আমিও পার্সোনালি ফোন করেছি, তারা এখন রাস্তাতে আসতেছে। তো দেখা যাক ফরেন্সিক মোবাইল টিম এসে তদন্ত করবে, আরও তারপরে বোঝা যাবে কি এখানে কোনো নেগেটিভ কোনো কিছু আছে কি নাই, নাকি কোনো নিহত একটা দুর্ঘটনা, নাকি এখানে কোনো খারাপ কিছু আছে, তারপরে তদন্ত বের হবে। আমরা প্রাথমিকভাবেও এখন আমরা কোনো কিছু বলতে পারবো না, কারণ আমরা ডেড বডি এখনো টাচ করিনি, আর ইনজুরিটা কী ধরনের তাও আমরা এখনো জানি না। ফরেন্সিক টিম এই ব্যাপারে একটু এক্সপার্ট, তাছাড়া আর ডক্টর পোস্টমর্টম করার পরে আরও বেশি ক্লিয়ার হবে। তাই আমরা এখন প্রাথমিকভাবেও বলার মতো আমরা আমাদের এরকম ইয়ে নেই। এই গ্রামেরই কলসি সৎসঙ্গ পাড়ারই শুনেছি সে নাকি 1-1.5 বছর ধরে ড্রাগস এডিক্টেড ছিল। ক্লাস 8 পাস করে 9 পর্যন্ত পড়াশোনা করেছে। সাবরুম মহকুমার মনুঘাট এলাকার রবীন্দ্রনগরে ভারত বাংলাদেশ সীমান্তে রবিবার গভীর রাতে বাংলাদেশি ডাকাত দলের তাণ্ডব। অভিযোগ, রাত 2টা থেকে 2:30টার মধ্যে ধারালো অস্ত্রসজ্জিত ডাকাত দল সীমান্তের কাঁটাতার কেটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। সীমান্তে চুরির ঘটনায় চাঞ্চল্য। সাবরুম মহকুমার মনুঘাট এলাকার রবীন্দ্রনগরে ভারত বাংলাদেশ সীমান্তে রবিবার গভীর রাতে বাংলাদেশি ডাকাত দলের তাণ্ডব। অভিযোগ, রাত 2টো থেকে 2:30টার মধ্যে ধারালো অস্ত্রসজ্জিত ডাকাত দল সীমান্তের কাঁটাতার কেটে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। স্থানীয় পরিবারের উঠোন থেকে 2টি পূর্ণবয়স্ক গরু চুরি করে তারা। পরে ফেনী নদীর প্রবল স্রোত পেরিয়ে গরুগুলোকে বাংলাদেশে পাচার করা হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রাম জুড়ে কান্না এবং ক্ষোভের ঝড়। সবচেয়ে বড় প্রশ্ন, ডাকাতি হওয়া জায়গাটি বিএসএফ এর ওয়াচ টাওয়ার থেকে মাত্র 50 মিটার দূরে। আলো আধারে এলাকায়ও টহল ও নজরদারির ব্যবস্থা থাকলেও কিভাবে বিএসএফ এর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত অতিক্রম করল ডাকাতরা, উঠছে সেই প্রশ্ন।
গ্রামবাসীদের অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করেও সীমান্ত আজ নিরাপদ নয়। 121 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা দায়িত্বে গাফিলতি করছে বলে অভিযোগ তুলেছেন তারা। স্থানীয়দের আশঙ্কা, গরু পর্যন্ত যদি এভাবে নিয়ে যাওয়া যায় তবে ভবিষ্যতে বড় ধরনের ডাকাতি ঘটতে কতক্ষণ। অনেকে সন্দেহ করছেন এই কাজে কিছু স্থানীয় সমাজদ্রোহী যুবকেরও হাত থাকতে পারে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চরম ক্ষোভ এবং আতঙ্ক সীমান্ত জুড়ে। গ্রামবাসীদের দাবি, বিএসএফ এর গাফিলতিতেই আজ সীমান্ত সুরক্ষিত নয়। কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ এবং দায়িত্বজ্ঞানহীন সীমান্ত রক্ষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। রবীন্দ্রনগর কালকে রাত্রে গরু চুরি হয়েছে দুইটা, পাশাপাশি দুই বাড়ির থেকে দুইটা তার কারা কাটটা নিচে এসব মনে হয় আসিল না। ডিউটি যদি থাকে তাহলে কেমনে নিচে ডিউটি আসিল না। এখন আমরা চাই যে করাপত্তা যাতে নিরাপত্তা আরও বাড়ায়, এটা আর কি। বাংলাদেশের লোক তো এইভাবে সাহস করতো না যে বাংলাদেশ থেকে তারা আইয়ে এইভাবে গরু চুরি করে নিয়ে যেত না। নিশ্চয়ই এদিকে লোক আছে, হ্যাঁ পেন্সিং কাটতে তারপরে নিচে এক জায়গা। আমরা চাই যে আরো ভালোভাবে করা নিরাপত্তা দান, ভবিষ্যতে যাতে আর কোনো চুরিটা যাতে না হয়। আর সময় তো ডাকাতিও তো পারে এরকম যেভাবে চলতে হবে। কালকে রাত্রে গরু চুরি করে লই গেছে তো আমার এই বাড়ির থেকে অভিজিৎ বিশ্বাস গায়ে একটা, ও তো 10-15 বার দূরে, ভোর 3টা বা 4টার দিকে সকালে বিএসএফরা তো কইছিল ডিউটি দিয়ে গেছে, তারা দেখতেও না। লগে আমার বাড়ি এক পাশে কয়টা নিছে একটা। সাবরুমের মাগরুম এডিসি ভিলেজের তীরকুমার পাড়ার একটি বাড়ি থেকে পাচারের জন্য রাখা প্রায় 13 কেজি শুকনো গাঁজা উদ্ধার করল পুলিশ ও বিএসএফ। সাবরুম মহকুমার মাগরুম এডিসি ভিলেজের তীরকুমার পাড়ায় গোপন খবরের ভিত্তিতে পুলিশ বিপুল পরিমাণে গাঁজা সহ এক মহিলাকে গ্রেফতার করে। শনিবার ভোরে বিএসএফ এবং সাবরুম থানার যৌথ উদ্যোগে অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। অভিযানকালে একটি বাড়ির খাটের নিচ থেকে উদ্ধার হয় প্রায় 12 কেজি 600 গ্রাম শুকনো গাঁজা। বাড়িটির মালিক এক মহিলা, ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজা এবং অভিযুক্তকে সাবরুম থানায় নিয়ে যাওয়া হয়। সাবরুম থানার ওসি অপু দাস বিকেল 3টায় সংবাদ মাধ্যমকে বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত গাঁজা এবং অভিযুক্ত মহিলাকে থানায় আনা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আজকে সকাল আনুমানিক 5:35 নাগাদ কাটালচুরি বিওপির ইন্সপেক্টর অরুণ কুমার কাছ থেকে আমরা একটা ইনফরমেশন পাই যে ওরা ডি ব্রাঞ্চের কাছে একটা ইনফরমেশন আছে যে মাগরুমে তীরকুমার পাড়াতে একটা বাড়িতে কিছু কোয়ান্টামের আইটেমস ক্যাপ করা আছে, স্টোর করা আছে। ওই ভিত্তিতে আমরা ইনফরমেশনটা আমরা হাই অথরিটি শেয়ার করে আমরা এসআই ভোলানাথ শীল এবং আমরা অন্যান্য স্টাফ সহ বিএসএফ এর সঙ্গে আমরা মাগরুম তীরকুমার পাড়াতে গিয়ে বাড়িটা কর্ডন করি এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এসডিপিও এবং আমাদের লোকাল কিছু উইটনেসের সাহায্যে বাড়িটা চার্জ করার পরে বাড়ির যে খাট ছিল, খাটের নিচ থেকে আমরা আবার 6 বান্ডিল শুকনো গাঁজা আমরা পাই। গাঁজাটা ওয়েট করার পরে দেখা গেছে তার ওজন প্রায় 6 কেজি 625 গ্রাম, 12 কেজি 625 গ্রাম। আমরা এগুলা প্রসেস মতো এনডিপিএস এর যে প্রসিজার, সেই প্রসিজার মতো আমরা সিজ করি এবং বাড়ির যে মালিক একজন ওমেন, ওনাকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি এবং আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি এবং বাড়ির মালিককে আমরা আজকে কোর্টে প্রেরণ করবো আদালতের কাছে। সোমবার জনস্বার্থের 7 দফা দাবির সমর্থনে গণমুক্তি পরিষদ ডেপুটেশন প্রদান করে মনুবঙ্কুল সাব জোনাল ডেভেলপমেন্ট আধিকারিকের নিকট। এর আগে সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মনুবনকুলে 7 দফা দাবির সমর্থনে জিএমপির ডেপুটেশন। দক্ষিণ ত্রিপুরার মনুবনকুলে 7 দফা দাবিকে সামনে রেখে ডেপুটেশন প্রদান করে গণমুক্তি পরিষদ। 18 আগস্ট শনিবার বেলা 12:30 নাগাদ এক মিছিল সংঘটিত করে তারা। মনুবনকুল সাব জোনাল ডেভেলপমেন্ট আধিকারিকের নিকট এই ডেপুটেশন প্রদান করেন। জিএমপির তরফে যে দাবিগুলো উত্থাপিত হয়েছে তার মধ্যে রয়েছে ভিলেজ কমিটির দ্রুত নির্বাচনের আয়োজন, এডিসি পরিচালিত বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, এডিসি এলাকায় জরাজীর্ণ সড়কের দ্রুত সংস্কার, জমিয়াদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক এবং আগাছা নিড়ানির অর্থ প্রদানের ব্যবস্থা, বন্ধ হয়ে যাওয়া নুখুং হামারি হাউসিং স্কিম পুনরায় চালু করা, কৃষি এবং গ্রামীণ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ
গ্রহণ সহ মোট 7 দফা দাবি। এই ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন জেএমপি নেতৃত্ব নরেশ জমাতি এবং প্রভাত চৌধুরী। নেতৃবৃন্দের দাবি এডিসি এলাকাবাসীর ন্যায্য দাবি পূরণের স্বার্থে অবিলম্বে প্রশাসনকে কার্যকরী উদ্যোগ নিতে হবে, অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন উপস্থিত নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। মুক্তি পরিষদ সাব্রুম মহকুমা কমিটির উদ্যোগে বংকুল সাবজোনাল डेभलपमेन्ट अफिसारनि जों डेपुटेसन थाइदों ये डेपुटेसना जों सालिनायो खुमलं प्रशासन एडिसि जेटा चालय दं 4.5 বছর ধরে এই থানায় 4 বছর एडिसि বা খুমলং প্রশাসন চিনি ব্লক এলাকানি বাই মুংসা সামতাংনি মুখিয়া এছাড়া বক যে 110 জন সাবজেক্ট আনি হनै সারাই রত্ন দিপুর জরাদর খুমলং দ তালাঙ্গাই কষ্টরে পরীক্ষা লামানি ও 110 জন সাবজেক্ট দিও বিয়াং কামাই থাকা বিনি জবাব নেনি বাইছেন তিনি এডিসি ও সাবজেক্টনি বিসিংতাই। সাবরুম পোস্ট অফিস সংলগ্ন বাবা লোকনাথ আশ্রমের 3 দিন ব্যাপী বার্ষিক উৎসবের পরিসমাপ্তি হলো আজ সকালে। নগর কীর্তনের মধ্যে দিয়ে উৎসবের সমাপ্তি ঘটলেও ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সাবরুমে বাবা লোকনাথ আশ্রমের 3 দিন ব্যাপী বার্ষিক উৎসবের পরিসমাপ্তি আজ সকালে নগর কীর্তনের মধ্য দিয়ে দক্ষিণ ত্রিপুরার সাবরুমের বাবা লোকনাথ আশ্রমে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী বার্ষিক উৎসবের শুভ সমাপ্তি ঘটে। সকালে ভক্তগণ উচ্ছ্বাসের সাথে রং খেলে বাবা লোকনাথের প্রতিকৃতি নিয়ে শহর পরিক্রমা করেন। উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি মুখরিত হয়ে ওঠে। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা ভক্তিমূলক গান, নাম কীর্তন এবং ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করেন। আশ্রম কমিটির কর্মকর্তা উত্তম বসাক সংবাদ মাধ্যমকে জানান, প্রতি বছরের মতো এবছরও ভক্তদের আন্তরিক সহযোগিতা এবং অংশগ্রহণে অনুষ্ঠান সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। পয়লা ভাদ্র সমাপ্তি ঘটবে। এই 3 দিন পর্যন্ত জনগণের সহযোগিতায় খুব সুন্দরভাবে সোনামুড়ার জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু নাগরিক সমাজ, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরঙ্গী দলের যৌথ উদ্যোগে আয়োজিত হল বর্ণাঢ্য র্যালি। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সোনামুড়া মহকুমার রবীন্দ্রনগর কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য র্যালি। হিন্দু নাগরিক সমাজ, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের যৌথ উদ্যোগে র্যালির আয়োজন। র্যালিতে এলাকার অসংখ্য কচিকাঁচা কৃষ্ণরূপে সজ্জিত হয়ে অংশগ্রহণ করে। তাদের উপস্থিতি এবং উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে গোটা পরিবেশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শৈশব থেকে শিশুদের মধ্যে সনাতনী পরম্পরা এবং পারস্পরিক সাংস্কৃতিক চেতনা গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়। এ প্রসঙ্গে হিন্দু নাগরিক সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অরুণ হালদার জানান, সমাজে সঠিক ধর্মীয় জ্ঞান গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন। তিনি সকল ধর্মাবলম্বী মায়েদের প্রতি আহ্বান জানান, যাতে শিশুকাল থেকেই সন্তানদের সনাতনী সংস্কৃতি এবং পরম্পরার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। অরুণ হালদারের বক্তব্য অনুযায়ী, ধর্মীয় চেতনা থাকলে কোনো ব্যক্তি কখনোই বিধর্মাচরণে লিপ্ত হবে না। জন্মাষ্টমীকে কেন্দ্র করে আয়োজিত এই র্যালি সোনামুড়া মহকুমায় এক নতুন সামাজিক এবং সাংস্কৃতিক আবহ তৈরি করেছে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী তিথিকে কেন্দ্র করে আমরা আজকে 18 তারিখ তথা সোমবার এই রবীন্দ্রনগর কালী মন্দির কমিটি তথা হিন্দু নাগরিক সমাজের উদ্যোগে কচিকাচাদের এবং বালক বালিকা সকলে কৃষ্ণ সাজো একটা শোভাযাত্রা। এই যে আমাদের প্রাচীনতম সংস্কৃতির একটা প্রদর্শন, আজকে আমরা সেই সনাতনী একত্রিত হয়ে আমরা সেই প্রদর্শন করতে যাচ্ছি। এই যে কচিকাচারা ভগবান শ্রীকৃষ্ণের রূপ ধারণ করে শোভাযাত্রায় অংশ নিয়েছেন, এই ভাবনা থেকে তারা সংস্কার এবং নিজেকে স্বাধীনতাবোধ, শিষ্টাচার শিকার মতো মনের মধ্যে একটা অনুভব তৈরি হয়। বড় হয়ে তারা যখন তাদের ছবিগুলি দেখতে পাবে যে আমি ছোটোবেলায় ভগবান শ্রীকৃষ্ণ সে যে শোভাযাত্রায় অংশ নিয়েছিলাম, আমার রূপটা ভগবান শ্রীকৃষ্ণের মতো, সে আস্তে আস্তে তার মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণের গুণ
এবং সনাতনী ভাবধারা সেটা তার মধ্যে জাগ্রত হবে এবং সমাজকে একটা সুন্দর ভূমিকায় নিজেকে নিয়োজিত রাখবে এবং সমাজকে সংস্কারের কাজে নিজেকে সবসময় নিয়োজিত রাখা এবং সমাজকে সংস্কার করা এবং সমাজের ভালো কিছু চিন্তা করা, এই যে মনোভাব বাচ্চাদের। গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশের বিশেষ অভিযান। কালীখোলা এডিসি ভিলেজের লেদ্রাবাড়ি পাড়ার জঙ্গলে ভোরে হানা দিয়ে প্রায় ডজন খানেক গাজার নার্সারি কেটে ধ্বংস করল পুলিশ। যাত্রাপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণে গাঁজা নার্সারি ধ্বংস। গোপন সূত্রের খবরে সোমবার ভোরে যাত্রাপুর থানার পুলিশ কালীখোলা এডিসি ভিলেজের লেদ্রাবাড়ি পাড়ার জঙ্গলে বিশেষ অভিযানে নামে। সকাল 6টায় কিছু আগেই 3টি গাড়ি নিয়ে অভিযানে গিয়ে পুলিশ দল একাধিক গাঁজা নার্সারি শনাক্ত করে এবং তাকে এটি ধ্বংস করে দেয়। যাত্রাপুর থানার ওসি স্মৃতিকণ্ঠ বর্ধন জানান, এদিন মোট 10 থেকে 12টি গাঁজা নার্সারি ধ্বংস করা হয়েছে। প্রায় 3 লক্ষাধিক গাঁজার চারা এতে নষ্ট হয়েছে বলে তার অনুমান। তিনি আরও জানান, অভিযানে তার সঙ্গে ছিলেন সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা, প্রীতম দত্ত, অজয় বরুণ সাহা সহ থানার কনস্টেবল এবং এসপিও জওয়ানরা। অভিযান শেষে সকালে 9টায় সংবাদ মাধ্যমে ওসি জানান, এই ধরনের অভিযান আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরিচালিত হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে এই ধরনের খবর পেলে সঙ্গে সঙ্গে নার্সারি ধ্বংস করা হবে। ব্যুরো রিপোর্ট, নবীন ত্রিপুরা। আজকে সকাল অনুমান 7টার দিকে আমরা লেদ্রাইবাড়ি আমরা যাত্রাপুর পিএস এখানে প্রচুর পরিমাণ গার্জার নার্সারি আমরা দেখতে পাইছি গিয়ে। তো এখানে আমরা অনেকগুলা প্রায় 12টার মতো নার্সারি, ছোটো ছোটো করে যে নার্সারিগুলো করা হয় 12টার মতো নার্সারি আমরা এখানে ডেস্ট্রয় করছি। এগুলো সবগুলাতেই গাঁজার চারা ছিল, তো ডেস্ট্রয় করছি এবং এগুলা হলো সবগুলোই ফরেস্ট রিজার্ভ এরিয়াতে আছে এখানে পাহাড়ে। তো এগুলো ডেস্ট্রয় করলে যে ডেস্ট্রয় যে করছি চারার যে সংখ্যাটা হবে প্রায় অনুমান 3 লাখ 3.5 লাখ হবে। কোনো বাধা নাই? না, মানে কেউই আমাদেরকে কোনো বাধা হয়নি। আজ সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পূর্ণেন্দু শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025-এর নবম ম্যাচে ক্রীড়াপ্রেমীদের সামনে রোমাঞ্চকর খেলার উপহার দিল লুধুয়া এফসি। তারা নবম ম্যাচে কলাছড়াকে হারালো 9-0 গোলের ব্যবধানে। পূর্ণেন্দু শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্ট 2025-এর নবম ম্যাচ অনুষ্ঠিত হয় আজ সাবরুম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে। খেলায় লুধুয়া এফসি দারুণ ক্রীড়া শৈলী প্রদর্শন করে প্রতিপক্ষ কলাছড়া দলকে একতরফাভাবে 9-0 গোলের ব্যবধানে পরাজিত করে। বিশেষ চমক দেখান মিজোরাম থেকে আগত খেলোয়াড় ধনা সিং। একাই তিনি করেন টুর্নামেন্টের ইতিহাসে নজিরবিহীন 9টি গোল। ফলে স্বাভাবিকভাবেই তিনি ম্যাচের নায়ক হয়ে ওঠেন এবং আয়োজক কমিটির পক্ষ থেকে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হন। মাঠে উপস্থিত ফুটবল প্রেমীরা ধনা সিং এর অসাধারণ পারফরমেন্সে উচ্ছ্বাস প্রদান করে। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।